না, কারোর অ্যাড্রেস, কারোর পার্সোনাল ব্যাপারে লিক করার অধিকার কারণ নেই। তাই বলুক, কান ভাঙানি জিনিসটাও না এক ধরনের কিন্তু শিল্প। এর কথা একে লাগানো, ওর কথা ওকে লাগানো, এটার জন্য কিন্তু অনেক স্ক্রিপ্ট রেডি করতে হয়, জানো তো। আর একটা সব থেকে বড় কথা হচ্ছে, চরিত্র মোটামুটি আমাদের সবারই ভালো। আমাদের সবারই না নিজেদের কাছে নিজের চরিত্রটা বেশ ভালো লাগে, মানে নিট অ্যান্ড ক্লিন লাগে, কিন্তু পরের চরিত্রটা একটুখানি নড়বড়ে লাগে। কিন্তু আশেপাশের লোকেদের কাছে খোঁজ নিয়ে দেখবে তোমার চরিত্রটাও কিন্তু অন্যদের কাছে একটু নড়বড়েই লাগে। হিসাব মতো তাহলে এটাই দাঁড়ালো যে প্রত্যেকটা চরিত্রই খারাপ, তাহলে কেউ ভালো আর না। তার মানে কি সত্যি আমরা কেউই ভালো না? আরে না না, আমরা সবাই ভালো। নিজের নিজের পরিস্থিতির শিকার হয়ে কিছু কিছু ডিসিশন আমাদেরকে নিতে হয়। সেই কারণে আশেপাশের মানুষ তোমাকে কি জাজ করছে সেটা বাদ দাও। তুমি নিজে যদি মনে করো যে না, তুমি যেটা করেছো সেটাতে তুমি ভালো আছো আর তোমার মধ্যে কোনো গিল্টি ফিল নেই, মানে দেখো একটা সত্যি কথা বলি তোমাদেরকে, আশেপাশে মানুষদেরকে আমরা যতই দেখাই না কেন যে আমাদের মধ্যে কোনো গিল্টি ফিল নেই, কিন্তু একবার হলেও আমাদের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে জবাবদিহি করতে হয় যে আমরা জীবনে যেটা করছি সেটা ঠিক করছি তো, আমি কি সত্যি কোনো ভুল করিনি এখনো পর্যন্ত দাঁড়িয়ে। তখন দেখবে ভেতর থেকে আসবে, যদি তুমি ভুল করছো তখন ভেতর থেকেই তোমার বলে উঠবে না এই জায়গাটা আমি সত্যি খুব ভুল করেছি। আর যদি তুমি ভুল না করে থাকো না, তখন তোমার ভেতর থেকেই আসবে সেটা বলে উঠবে যে না ভুল করিসনি। আমি নিজেকে আয়নার সামনে অনেকবার দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছি সত্যি কি আমি কোনো ভুল করেছি, সত্যি কি আমি এতটাই খারাপ, কিন্তু প্রত্যেকবার জানো তো একটাই উত্তর এসছে ভেতর থেকে যে না কোনো ভুল করিনি। আর আমার সাথে দেখো কি হয়ে গেল, একটা বড় পাড়া বিপদ। আসলে প্রীতম অফিস চলে গেছিলো, অফিস চলে যাওয়ার পর আমি অনেকটা দেরিতে উঠি, যেহেতু কাজ কিছুই ছিল না, আমার শরীরটাও ভালো ছিল না, তো সেই কারণে ভাবলাম ঠাকুরকে একটুখানি ধুনো দেখায়, একটু পজিটিভ তো আসবে। আর আমার কাল থেকে মানে এতটাই টেস্টের পর নার্ভগুলো ফাস্ট হয়ে গেছে যে আমার সেই আগে যেরকম কাঁপছিল সেরকম দেখো কাঁপছে, মানে অতটাও না হলেও একটু আধটু তো কাঁপছে। তো এই যে দেখো এত প্রবলেম হচ্ছে, একটা ছোট্টখাট্টো বিপদের উপর দিয়ে আমি মানে পেরিয়ে গেলাম ঠাকুরের কৃপায়। মানে কি বলতো, ওই যে বললাম ভগবান আমাকে বিপদে ফেলেছে, কিন্তু ওই যে ভগবান মা আমাকে ঠিক রক্ষা করেছে সব দিক থেকে। করতে পারলি না, আসছে তোমাকে রান্না করতে, আমাকে বারণ করতে পারলি না? জানি না, দাঁড়া দেখে আসি, ডাক ডেকে নিয়ে। কেন এলে? তো শরীর খারাপ তো শুনছি, খাবার করিস না তো খাবার করে আমি কি করে থাকি বল দেখিনি। এই ঠান্ডাতে তুমিও তো নিলে। অর্ঘ এইদিকে দিদা এদিকে চলে এসছে। প্রীতমকে বলেছ? আর এই মানুষটা আমার জন্য যে আর কতও করবে জানি না। তোমরা অনেকেই বলবে মা করবে না তো করবেটাকে, এটা ঠিক মা বাবাকেই দায়িত্ব পালন করতে হয়। একটা মেয়ের বিয়ের পরও কিন্তু মা বাবাকেই সেই দায়িত্বগুলো পালন করতে হয়। তবু আমি বরাবর একটা কথাই বলে এসেছি, এখনও পর্যন্ত বলতে পারি যে আমার মা যতটা করেছে, আমি জানি না পৃথিবীর অন্য কোনো মা এত করেছে কিনা। মানে মা মানে কি বলবো, আমার শরীর খারাপ বরাবরই তোমাদেরকে বলেছি, আমার যতবার যাই হয়েছে, বড় সিরিয়াস যত ব্যাপারই হয়েছে, এই মানুষটা ছুটে এসছে, যেখানেই থাকুক, যেই প্রান্তে থাকুক, এমনকি যতটাই শরীর খারাপের মধ্যে থাকুক না কেন। আর এখানে আমি একটু মাকে বকাঝকা করছিলাম যে কেন এলে ফালতু, কেন এলে, তোমার নিজের শরীর ভালো নেই। এখানে আমাকেও আবার বলছে যে কেন আসবো না, হ্যাঁ তোর এত শরীর খারাপ আমাকে বলিস নি সকাল থেকে। আসলে মাকে আমি কিছু জানাইনি, জানো তো, মানুষটা হন্তধন্ত করে আসবে, এ করবে ওই করবে, ওই কারণে। বিশ্বাস করো মায়ের চোখ অপারেশন করার পর থেকে মা কিন্তু কোথাও বেরোয়নি, কোথাও না। কারণ মায়ের না ঠান্ডা লাগা বারণ আছে একদমই, চোখের অপারেশনটার জন্য না। আমার মা জানো তো, যারা আমার পুরনো ভিডিও দেখছো তারা ভালো করে জানো আমার মায়ের কি অসুখ আছে, তো সেই কারণে। মা আমার শরীর খারাপ শুনেছে দিয়ে একবার চলে এসছে, আবার আগের মতো হাতটা কাঁপছে। এই কিছু রান্না করতে পারিনি, এই যে প্রথম ভাতটা চাপিয়ে দিয়ে গিয়েছিলো, ভাতটা চাপানোই আছে, বাকি সবাই করতে এসছে। নিজের শরীর ভালো নয় আর এদিকে রান্না করতে এসছে। কি করবো, না করলে লোকে ভাবছে যে ওগুলো ইয়ে করে করছে ভিউজ কামাবার জন্য, তাই বলুক। চলো লোকের তা খেয়ে দেখো না, ভিউজের দরকার, তারা ভিউজ কামায়, তাই কামায়।
সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, এরকম দিন যেন কারো না আসে। না, কারো আসতে হবে না বাবা, আমার যা হচ্ছে বুঝছো আমি জানি। কাল সারা রাত ঘুমাতে পারিনি জানো, পুরো সারা আমার আবার আগের মতো সে যন্ত্রণা। আর কি হয়েছে জানো, বলি নাই তো আমি দেখছি হাকু কি বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছেন কিনা দিয়ে পড়ে হাতটা কাঁপছে বলে হচ্ছে না, আবার হাতে কাঁপুনিটা শুরু হয়ে গেল জানো কালকে ওই ইয়েটার জন্য। আর পারছি না। কখন খালি ওই ভাতটা কখন খেতিস? কোনটা? আমার মায়ের কিন্তু একদমই ঠান্ডা লাগানো চলে না, কিন্তু তারপরেও এই যে মেয়ের কোনো কিছু হলে দেখতে পারে না, কারণ আমার মাকে একটা কথাই বলে, আমি জীবনে অনেক কিছু শরীর নিয়ে সহ্য করছিস, তুই তার থেকেও বেশি কিছু সহ্য করছিস। আমাকে যেন না জ্বালাই মা, জ্বালিয়েছি তোরা ফোন করবি গেলি, আমাকে যেন না জ্বালাই। ফোন করবি, তারপরে যা করার করবো আমি, ওকে এখানে রেখে দিয়ে তোকে নিয়ে চলে যাবো। ওটাই করবে, এদিকে এদিকে এদিকে, ওটাই বেস্ট হবে। এদিকে এসব খাই দিয়ে আমি ঘর যাবো না। না খাবে দাবে তবে যাবে, যা করবে করবে। তারপরে তুমি হঠাৎ এলে কেন? কেন এলে? কে বললো তোমাকে? খবর দিল কে? আবার হাত পাগলোর কাঁপছে, উঠতে পারে না, শুনে বাড়ি ভড় ভড় করে বেরিয়ে আনো। চলে এসছে মায়ের চুলে কালার করা বারণ, এই জন্য চুলগুলো সব পেকে গেছে। চুল লিয়া তোরা ভালো থাক, সেটাই হচ্ছে কথা। শুকায়নি? কোন খাল থেকে কেচেছে তাও শুকায়নি? ওটা তো আজকে ঘাসলো, ওটা কালকে হসপিটাল পড়ে গেছিলাম না। দেখো হন্তদন্ত করে এলো, আবার হন্তদন্ত করেই চলে যাচ্ছে। বিকাল হয়েছে, প্রীতম লাঞ্চ করতে এসেছিলো, সেই লাঞ্চ টাইমে আবার মাকে দিতে যাচ্ছে। মানুষটা পারে সত্যি, মানে আমি যত দেখি না তত অবাক হই। আর সত্যি কথা বলতে যখন শরীর খারাপ হয় না, মায়ের জন্যই বেশি কান্না আসে। যদি মা থাকতো, শিলিগুড়িতে প্রচুর কাঁদতাম জানো তো, যদি মা থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট পেতাম না। তো এটা সবসময় মনে হতো। তো এই বাড়ি এলাম, বাড়ি এসে একটা শুনছি নাকি একটা বিপদ ঘটিয়ে ফেলেছে। আমাকে বলেনি ফোন করে, ধুনো দিচ্ছিল, ধুনো দিতে দিতে পড়ে গেছে, পুরো আসন টাসন পুরো একাকার আগুন ধরে। কতটা পড়েছে? আসনটা পুড়ে গেছে। পুরোটা না, পুরোটা পড়ে নাই, একটু ফুটো ফুটো হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড। তোমাকে কে করতে বলেছিল? ইচ্ছা করছিল, বাহ, মা ফোন করে, মা তাড়াতাড়ি চলে এসছে, ঘর চলে এসছে ভয়ে, আর সঙ্গে এটাও চলে এসছে। আমি মাকে বলিনি কিছু যে আমার এরকম কিছু হয়েছে, মায়ের কাছে ঠিক কানে খবর চলে গেছে। ইয়ে কি বলে না, বলাই যাবে না, কে দিয়েছে? না না ওইটা বলিনি, বললাম কি বলা না, পত্র ইয়ে সন্দেশ পৌঁছানো ঠিক গিয়ে পৌঁছে যায়। মানে অ্যাকচুয়ালি দুর্গাপুর আসার কারণ এটাই, বাবা মা যাতে জানতে পারে আমি কেমন রয়েছি না রয়েছি, ওই জন্য সব কিছু। তো পৌঁছে গেছে, সব দেখছি, হঠাৎ দেখছি গেটটা খুলছে, অর্ক বলছে দিদা। আমি ফোন করছি, আমি ওকে ফোন করেছি আমার শরীর কেমন আছে, তখন ও দেখছি ফোন করছে, বাবা বাবা, আর তুই কোত্থেকে এলি? রাত্রি কে দিয়ে গেল তোকে আবার? মা এলো, মা এসে পরে সব করলে, তারপরে খাবার নিয়ে এসেছিল, বসকা বসকা পড়তে বসকা চা নিয়ে খাইয়ে দাঁড়িয়ে আবার চলে গেল। ওইটুকু টাইম এলো, ওইটুকু টাইমই কত ভালো লাগলো। কথা বললে এই হল টাইমটা ইয়ে ভাব বেশ কেটে যায়। না আজকে এই পাশে ইয়েদের সাথেও কথা বলছিলাম, বাচ্চাটা ছিল বিস্কুটের সাথে কথা বলছিলাম। অনেকে তোমরা জিজ্ঞেস করছো যে এমআরআই করে কোনোদিন শরীর খারাপ হয় না। হ্যাঁ, এমআরআই করে সত্যি শরীর খারাপ হয় না, কিন্তু প্রথম কথা তোমাদের বলে দিই, জানি না তোমরা কদিন ধরে ভিডিও দেখছো না দেখছো, আমরা যবে থেকে ওর শরীর খারাপ বলেছি যে ওর নার্ভের প্রবলেম আছে। তো নার্ভের যে শরীরটা ঠিক হয়েছিল, তো সেটাতে না নার্ভটা প্রচণ্ড পরিমাণে ফাস্ট করে দেয়, যার তুলনায় ওর ব্যথা হচ্ছিল, ব্যথার জন্য ওর কষ্ট পেন হচ্ছিল। যখন কষ্ট হয় না, ওই তখন থাকতে পারা যায় না। নার্ভের যে পেশেন্ট হয় সে কখনোই সেই আওয়াজটা বা ফ্রিকোয়েন্সিটা না সহ্য করতে পারে না, নিতে পারে না, তখন তার প্রবলেম শুরু হয়, তখন অসুবিধাগুলো হয় নাকি? তখন সেই জন্য তো অসুবিধা হচ্ছিল। আমার এর আগে অনেকবার এমআরআই হয়েছে, তখন কোনো এত অসুবিধা হয়নি, কিন্তু আমার এই দুবার হলো, একবার ইয়েতে হলো,
আর একবার এখানে হলো, মানে ওখানে অতটাও হয়নি, এখানে বেশি হয়েছে। এখানে চোখ দিয়ে জল চলে আসলো, মানে এমনি আমার হাতগুলো তো স্ট্রেট এমনি করে রাখা ছিল, আমি জাস্ট মানে এমনি মানে খিচে যাচ্ছিলাম, এমনি করে খিচে, মানে যা ঘুরছিল মনে হচ্ছিল ভেঙে বেরিয়ে যায়, আমাকে বের করবি তো কর, নাহলে এবার ভেঙে বেরিয়ে যাবো। মানে ইরিটেট হয়ে গেছিলাম, প্রচণ্ড ইরিটেট হয়ে গেছিলাম, দিয়ে ইরিটেট হয়ে গেছিলাম, দিয়ে আমি ঠিক আছে মেরেই ফেল, তোরা মেরেই ফেল, মেশিনের মধ্যে বদর বদর করে পড়ছিলাম। মানুষ অনেকদিন দেখেছি ঘুমিয়ে পড়ে, বলছে আমি বললাম ঘুমিয়ে গেছে হয়তো, আমি ওকে জিজ্ঞেস দেখেছি ঘুমায় ওটার ভেতর ঢুকে, আরে মুভিতে দেখেছি পাগল লোক হলে ঘুমায়, ঠিক আছে। ওটা মানে সিটি স্ক্যান সময়, সিটি স্ক্যান কি বলে কিনি ইয়ে, ওটাতে তো সেরকম কিছু হয় না, কিন্তু ইয়ে আর সূর্য এমআরআই সিটি স্ক্যান সেটা না, আরো অনেক টেস্ট ছিল, সেই টেস্টগুলো হয়েছে। মানে ওইগুলো তো কিছুই ট্রমা না, তারপরে যেগুলো হয়েছে সেইগুলো তো আর কাউকে বলা যাবে না যে কি হয়েছে, ঠিক আছে। ও ঠাকুরকে ডাকি ওরকম টেস্ট কাউকে না করতে হয়, ঠিক আছে। বলছি তো মানে যার উপর দিয়ে যায় না সেই বোঝে, ঠিক আছে। আমি বুঝতে পারলাম কালকে ও আমি কেনে দিয়েছি, ও না মানে আমাকে হাসা, আমার এত ইরিটেট লাগছে, আমার মনে দিই ওখানে সবার সামনে তাহলে আশেপাশে সবাই দেখছে, যখন আমি বেরোচ্ছি না মানে রীতিমতো আমি চিৎকার করে করে ওকে বলছি আমি পাচ্ছি না, কষ্ট হচ্ছে, এমনি করে এইরকম করার থেকে তার থেকে মরে যাওয়া ভালো, এত কষ্ট করে এত কষ্ট সহ্য করার থেকে মরে যাওয়া ভালো। সবাই না এরকম দিকে তাকাচ্ছে এমনি করে, কি বলছে এইটুকু মেয়েটা, মরে যাওয়ার কথা বলছে কেন, এই কম বয়সে, এমনি করে দেখছে। তারপরে যে ইয়ে ছিল না, ওই যে দিদিটা করাচ্ছিল, ও আমাকে কোলে করে নামালো উপর থেকে, মানে অনেকটা হাইট তো এটাতে, ওকে লাস্টে কোলে এমনি করে টিপে, মানে একটু হেলদি, আমাকে রীতিমতো বুঝতে পেরেছে যে আমি মানে পারছি না, মানে আমি প্রচুর মানে আমার এমনি করে পুরো খিচে গেছে, এত হচ্ছিল। আর একটা জিনিস দেখো মানে হচ্ছিল না, কিন্তু দেখো আবার কিন্তু হালকা দেখেছি পিতল নড়তে শুরু করেছে, দেখেছি, ওটা ঠিক হয়ে যাবে, নড়ছে পুরো, মানে কালকে এটা হওয়ার পর পুরো নার্ভগুলোকে ভীষণ আবার ফাস্ট করে দিয়েছে, ভীষণ ফাস্ট করে দিয়েছে, যার কারণে প্রবলেমটা হচ্ছে। চলো একটু ঘুমাও, রেস্ট নাও, আমাকে একটু পড়তে বসা গেল, চুপটি করে পড়ার নাম শুনে ঢুকে পড়েছে, চুপ করে ঘুমাও। দেখা দেখা দেখা। আর অর্ক জানেই না যে অর্কর মায়ের সাথে অন্যবার কি শিলিগুড়িতে কি সব চোখের সামনে দেখে, জানে না। এবার মায়ের কাছে ছিল কাল থেকে, আজকে ও ভিডিওটা দেখছে তখন কাঁদছে ফুপিয়ে, হ্যাঁ মা তুমি কষ্ট পেয়েছো, মা তুমি কাঁদছো, নিজে কাঁদছে, নিয়ে হামু খাচ্ছে 10 বার করে, মা আমি জানি না তুমি এত কষ্ট পেয়েছো। বলছি না মানে শিলিগুড়িতেও শুধু কাঁদতো, এখানে তো মানে আমার মাকে দিয়ে শান্তি, আমার সত্যি কথা মাকে দিয়ে শান্তি আছে, আমাকে জানি ছেলেটা আমার কিছু হোক না, ছেলেটাকে দেখার মা রয়েছে, বাবা রয়েছে, দাদা রয়েছে, সবাই ভুলিয়ে ওকে রেখে দেবে ওখানে। কিন্তু ওখানে তো সেরকম শিলিগুড়িতে সেরকম ছিল না, শিলিগুড়িতে চোখের সামনে সব কিছু ফেস টু ফেস ও দেখতো, আর রীতিমতো ট্রমা, স্কুলের ম্যামরা পর্যন্ত বলতো যে ওর প্রতি ভীষণ মানে চাপ যাচ্ছে, ও যে ওই অবস্থায় পরীক্ষা দিয়েছে, এটা অনেক বড় ব্যাপার। আমি জিজ্ঞেস করছিলাম যে ভালো পরীক্ষা দিয়েছে, বলছে যে হ্যাঁ দিয়েছে মোটামুটি, ম্যাম বলছে ভালো খারাপ পরীক্ষা দিয়েছে, যে ওই অবস্থায়টুকু বাচ্চা মনে রেখে এটা অনেক। এই কদিন আগে প্রিন্সিপাল ওই সেই যেদিনকে কলপুত্রে মেলা গেছিলাম সেদিনকে অর্কর আগের স্কুলের প্রিন্সিপাল ম্যাম ফোন করেছিল, খবর নিচ্ছিল অর্কর ব্যাপারে, আমার ব্যাপারে কেমন রয়েছি না রয়েছি, উনি ফোন করেন। সত্যি মানে বলতে নেই, মানুষগুলো ভালো, মানে কিছু কিছু মানুষ সত্যি খুব ভালো। বসবি না পড়তে? ও তো বলতেই তো করছে, ঘুমাতেই চলেছে। ঘুমা, পড়তে হবে না, পড়া দিয়ে রেখে দিয়ে দিচ্ছি, ঘরটা পাকায় নোংরা হয়ে গেছে। আর তোকে একদিন বলেছি না যে ইয়ে করে যে জিনিসটা লাগবে সেই জিনিসটা বার করবি না, মা করেছে ওটা, ওগুলো কে বার করে নোংরা করেছে এমনি করে, ওগুলো আমি ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। কেন ঢোকাস বলতো? কেন রাখবো না ওগুলো, তুমি এই ঘরটা আমি আগে এই ঘরটার মধ্যে পুরো ছড়িয়ে ছিটিয়ে ছিল তাহলে। আর প্রীতমের কথা কত বলবো, কোনো স্বামী মানে আজ পর্যন্ত এত স্ত্রীকে মানে সম্মান দেওয়া, তারপরে দেখো একটা কাজ করে দিলে 10টা কথা শোনাই, এমন অনেক স্বামী আছে, কিন্তু এই মানুষটা প্রায় 5 মাস ধরে সমানভাবে করে যাচ্ছে, কোনোদিনও একটা টানা পর্যন্ত দেয়নি।
মানে আমি জাস্ট ভাবি, অবাক হই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি কথা বলতে আমি প্রচণ্ড খিটখিটে হয়ে গেছি। মানে প্রীতমকে যথারীতি একটুখানি এদিক থেকে ওদিক হলে অনেক কিছু বলে দিই, কারণ আমি জানি না কেন হয়েছি, হয়তো ওষুধের রিয়াকশানের জন্য এরকম হচ্ছে। কিন্তু ও শুধু একটা কথাই বলে, তুই তো এরকম নোস, তুই হয়ে গেছিস, তোর এখন শরীরটা ভালো নেই, তুই ওই জন্য। মানে এতটা কে বোঝে ভাই এখনকার দিনে দাঁড়িয়ে। মানে যতই ভালোবেসে বিয়ে করি আর যাই করি, আমি বলছি তো, আমি যাই করি আর যতই যাই করি, কেউ বোঝে না, কেউ এখনকার দিনে এত বুঝবে না, কোনো ছেলে নেই। মানে হয়তো বোঝে, আছে হয়তো, কিন্তু মানে অনেক বোঝে গো ওই মানুষটা। মানে আমি মুখটাকে হাঁ করবার আগেও বোঝা যায়। আর আমার 2 দিন ধরে এটা খাওয়া বারণ ছিল, তো আমি খাইনি। আবার দেখো আজ থেকে শুরু করলাম, ওই যে আমাকে দিয়েছে। আর দেখো ঠান্ডাও করছে, তো আমি এদিকে বলছিলাম সোয়েটারটা কোথায়, তো আমাকে প্রীতম বললো দেখ পেছন দিকে রাখা আছে। তো আমি ওই যে পেছন দিকে দেখছি, আর রয়েছে। মানে আমার কোনো কিছু জিনিস মনে থাকছে না। আর দেখো কালকে কি হয়েছে, সঞ্চিতা এগুলো কেটে দিয়ে গেছিলো। মানে আমি তো জানো আমি রান্না বান্না কিছু করতে পারছি না কদিন ধরে। তো আর আজকে প্রীতম বললো আমি সকালবেলায় খাবারটা করে দিয়ে তারপরে আমি কাজে যাব, কারণ আমি খাই হচ্ছে, আমার প্রচুর রেস্ট্রিকশন এই মুহূর্তে ডাক্তার আরও দিয়ে দিয়েছে, তো আমাকে সেই হিসাবে চলতে হবে। কতটা প্রথমে তেল ঢেলে দিয়েছে দেখো আমার সাথে গল্প করতে করতে। তো তারপরে দেখো মাশরুমটাকে ভেজে নিচ্ছে, মাশরুমটাকে হালকা করে ভাজা হয়ে গেলে ও একটা ঝোল বানায়। মানে এই ঝোলটা যেহেতু রেসিপি আমিই বলেছি, আর এই ঝোলটা খুবই ভালো হয় খেতে মাশরুমের। তো এখানে দেখো মাশরুমটাকে হালকা ভেজে নিচ্ছি, কোনো নুন হলুদ কিচ্ছু অ্যাড করিনি। তারপর শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন দেওয়া হয়েছে। এর মধ্যে এবার যে গাটি কচু আলুটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর গাটি কচু আলুটার এরকম অবস্থা, ওই যে কেটে না ধুয়ে রাখা ছিল। বললাম না কালকে এতটাই খারাপ, মানে বাড়াবাড়ি অবস্থা হয়ে গেছিলো, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আসলে কি বলো তো, আমার যখন মায়ের প্রবলেমগুলো হতো না, একমাত্র আমার মাই বোঝে এই জিনিসগুলো, যে কতটা কষ্ট হয় শরীরে খারাপ হলে। আমার মা শুধু একটা কথাই বলে জানো, ঠাকুরকে ডাকে যখন, ঠাকুর পরের জন্মে যেন দেখো শরীরটা ঠিক দিও, টাকা পয়সা কম দিও কিন্তু শরীরটা ঠিক দিও। আসলে এখনকার দিনে না শরীরটাকে নিয়েই হচ্ছে সমস্যা। এখনকার দিনে কাউকে শুনতে দেখবে না যে কেউ ভালো আছে জীবনে, মানে শরীর নিয়ে অন্তত। হসপিটালগুলো এত ভিড় কেন বলো তো? আর সবথেকে বড় কথা, অনেকে বলে আমাদের লাইফস্টাইলটার জন্য আমাদের শরীরটা খারাপ করে। তাই তোমাদেরকে একটা কথা বলি, আমার মা বাবাদের বাড়িতে প্রচুর হালকা, আমরা ছোটোর থেকে ভীষণ হালকা রান্না খেয়ে মানুষ হয়েছি, ঠিক আছে? তারপরেও কিন্তু শরীর খারাপ হয়, আমাদের ফ্যামিলিতে কিন্তু হালকা রান্নাই চলে। এই রিসেন্ট একটু রান্না বান্নার একটু দেখি পরিবর্তন হয়েছে। তো প্রীতম কাজে চলে গেল, আর আজকে আমার সাথে একজন আছে, সেই হলো এজো। আজকে আমাকে মনে পড়েছে, নাহলে মামার বাড়িতে থাকে, তাই তো? হ্যাঁ। তো কালকে একটু শরীরটা খারাপ, কালকে পরশু রাত থেকে টেস্ট করাগুলোর পর আর শরীরটা একটু কেমন একটা হয়ে গেছিলো, খারাপ কেমন একটা। আমি বাইরে চলে এলাম, কারণ আমার এই জায়গাটা বসে না কথা বলতে খুব ভালো লাগে। সামান্য হালকা রোদ আসে, হালকা রোদ, আর শীতের দিনে না এরকম হালকা গায়ে যখন রোদটা পড়ে না খুব ভালো লাগে। এটা কি ভিজে? 1 সেকেন্ড দাঁড়াও তো। না তো এই যে রোদ নিচ্ছি এখন। আর জানি না কেন পরশুদিন থেকে হঠাৎ করে এত ঠান্ডা লাগছে নিজেকে, মানে ঠান্ডা পড়েওছে যদিও বা খুব, তো সেই কারণে ঠান্ডাটাও লাগছে প্রচণ্ড পরিমাণে। মানেটা কি? আমি এতক্ষণ ধরে বকে যাচ্ছি, কিছু বলার নেই, ক্যামেরাটা অনই করিনি, এত কিছু কথা বলে নিলাম, এত এক গুচ্ছে কথা, তারপরে দেখছি আমি ভিডিও অনই করিনি। মানে আমি হাই তুললাম, তখন এই হাইটা কাটার জন্য মানে আমি ক্যামেরাটা অফ করে দিলাম। এখন কথা বলতে বলতে খুব প্রচুর হাই ওঠে, আমার প্রচুর হাই ওঠে গো। তো এই কারণে আমি অফ করে দিয়েছি, আর অন করিনি। মানে আমি বকে যাচ্ছি বকর বকর করে, মানে কি লেভেলের ভুলতে বসেছি আমি। মানে যাই হোক, কি কত কথা বললাম আমি, যে কালকে মা হন্তদন্ত করে ছুটে এসেছিলো, হ্যান ত্যান, খবর ঠিক পেয়ে যায় সামনে থাকলে, কত কিছু বকলাম সব। মানে হায় কপাল, কথা তো মনের ভেতর থেকে আসে না। এবার কী কথা বললাম আমার সেটাও মনে পড়ছে না। কালকে প্রীতম সকালবেলায় বেরিয়ে চলে গেছিলো, এটাই বলছিলাম, প্রীতম সকালবেলায় বেরিয়ে চলে গেছিলো, কাজে যেতে হবে, নতুন কাজ। তো
তো চলে গেছে, যেটা পেরেছে। বললো আসার সময় রান্না তো আমি করতে পারবো না এখন, বললো আমি খাবার হয় উঠলো আর ক্যামেরা অফ করবো না, কারণ কিছু করার নেই, ভিডিও করতে ভুলে যাচ্ছি। তো খাবার নিয়ে আসবো, মা বানিয়ে রাখবো, ওটা নিয়ে চলে আসতো। আর ঠিক এখান থেকে খবর চলে গেছে মায়ের কাছে যে তোমার মেয়েকে দেখে ভালো লাগেনি, তোমার মেয়ের শরীরটা ভালো নেই, ভালো লাগলো না দেখে। কে এবার আশেপাশে তো সবাই চেনে, তো কে খবর দিয়েছে বলতে পারবো না। মা ছুটে এসছে, নিয়ে এসে পরে আমি দেখছি হ্যাঁ এই কোথা থেকে, আমি বাইরে অটো থামার আওয়াজ পেলাম, বুঝলি তো, অটো থামার আওয়াজ পেলাম, এইখানে বসেছিলাম, অটো থামার আওয়াজ হলো, নিয়ে দেখছি দিদা অর্কর গলা পেয়েছি, দিদা করছে। দিদা অর্ক কার সাথে আসছে ওর বাবা, নিয়ে আমি দেখছি মা আসছে, যাব বাবা। তারপরে বলছে হ্যাঁ তুই ওকে বলিস নি তো শরীর খারাপ, তোর বলিনি, টেনশন করবে বলে বলিনি। আমি প্রীতমকে বলেছিলাম যে বলোটা কিছু, যে ফালতু টেনশন করবে। বাবা মায়ের শরীর ভালো যায় না গো, মাও তো ভালো না, সুস্থ মানুষ না, মাও অসুস্থ মানুষ। আর বাবারও বয়স হয়েছে না, বাবারও মাঝে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে কোমরে লেগেছিল, তখন থেকে বাবারও না মানে শরীরগুলো ভালো যায় না গো। তো কি বলবো, কি করছো? আর আমি একটা কথা বলবো, আমার কথাগুলো না একটু ভালো করে শুনবে, শুনে তারপরে কমেন্টগুলো করবে, ঠিক আছে? অনেকেই দেখেছি যে শুধু কমেন্ট করে দিয়ে চলে যায়, পুরো ভিডিও হয়তো দেখে না, বা কথাগুলো ঠিক করে শোনেও না, নিজেদের মুখের কথাগুলো লিখে এখানে হর করে লিখে কবিতা লেখার মতো লিখে বা গল্প লেখার মতো লিখে দিয়ে পালিয়ে যায়। তো আগে ভিডিও দেখবে, তারপরে কমেন্ট করো, কারণ তোমরা যে ভিডিওটা দেখছো আমার মনে হয় সেই বৃত্তান্তে কমেন্ট বক্সটা খোলা থাকে, তার কারণ হচ্ছে কমেন্ট বক্সটা দেওয়া হয় সেই ভিডিও নিচে, কারণ সেই ভিডিওটা দেখে তোমাদের কি মতামত সেটা জানানোর জন্য বলে, তাই না? তোমরা ভিডিওটা দেখোই না তো পুরো কমেন্ট। একজন কালকে লিখেছো কোন ডাক্তার তোমাকে প্রেশার কুকারে মাংস করে খেতে বলেছে, একটু অ্যাড্রেসটা দিও। হ্যাঁ, অ্যাড্রেসটা জানা থাকলেও যদি আমি দেবো না, কারোর অ্যাড্রেস কারোর পার্সোনাল ব্যাপারে লিক করার অধিকার কারণ নেই। তবু বলি, আমি কোথাও বলিনি যে আমাকে ডাক্তার বলেছে যে প্রেশার কুকারে মাংস করে খাও। আমি বলেছি যে প্রেশার কুকারে আমি এখন মাংসটা সেদ্ধ করে খাই, ডাক্তার বলেছে যে মাংস জিনিসটা, মাংস মাটন হোক চিকেন হোক, একটু যেন ভালোভাবে সেদ্ধ হয়, সেদ্ধ করে তারপর যেন সেটা খাই। তো সেই কারণে প্রেশার কুকারে আমি করি, এটা বলেছিলাম। আর আরেকজন দেখলাম যে লিখেছো যে তোমাকে ভিডিও করতে কি করে দিল, ও হ্যাঁ সরি, হাতে চ্যানেল না করে কখনো কোনো স্ক্যান হয় না, ওই যুগটা পেরিয়ে গেছে। হ্যাঁ, ওই হাতে হাতে চ্যানেল করে আমাকেও করেছিল, ঠিক আছে? ওটা আমাকেও অনেকবার করেছি আমি। এমআরআই আমার জীবনে প্রথমবার না, এমআরআই বলো সিটি স্ক্যান বলো, এগুলো আমার জীবনে প্রথমবার না, 2015 থেকে হয়ে আসছে, ঠিক আছে? আমি করেছি, বহুবার না মানে বলে দিই 15তে 4-5 বার হবে, 4-5 বার তো হবেই। হ্যাঁ, তো যাই হোক 4-5 বার হবে, হ্যাঁ এরকমই হবে। তো আগে কি করতো, হাতে চ্যানেল করতো, কারণ চ্যানেল করে তারপরে আমার এটা করেছিল ফর্টিস হসপিটালে, আমার মনে আছে ফর্টিস হসপিটালে চ্যানেল করেই আমাকে করা হয়েছিল। হ্যাঁ, তো যেহেতু কন্ট্রাস্ট অনেক সময় কি হয় আমাদের মাথার মধ্যে না পুরো ক্লিয়ারলি বোঝা যায় না, অনেক সময় স্পট থাকে, কোনো স্পট বোঝা গেলে অনেক সময় বোঝা যায় না, আমার যেমন স্পট বোঝা গেছিলো সে সময়। তারপরে কন্ট্রাস্ট নাকি একটা দিয়ে আমি জিজ্ঞেস করছিলাম এটা কিসের জন্য দেওয়া হবে, তো বলেছিল যে ওখানকারই কোনো যারা করেছিল, আমার ছবিও আছে ফেসবুকে এমআরআই করার সময়, তো ছবিটা থাকলে এখানে দিয়ে দেবো এই সাইডে। তো তখন না মানে আমার ওই একটা ইঞ্জেকশন ওটা ওই চ্যানেলটার মধ্যে দিয়ে তারপরে আমাকে আবার তোমার করেছিল। তো ব্যাপারটা হচ্ছে যে ওই এখন তো আর করে না চ্যানেল আমার হাতে, আমি তো দেখতে পাই না, জানি না তোমাদের হাতেও করে কি, আমি বলতেও পারবো না, কারণ অত ডিটেলস আমি জানি না, তো যে ব্যাপারটা জানি না সেটা আমি বলতে পারবো না। তো আমাকে তো করেনি, চেন্নাইও আমি দেখিনি,
আর এখানেও আমি দেখলাম না তেমন, মানে মিশন হসপিটাল তো আমি দেখলাম না। তাহলে হয়তো ডক্টররা অশিক্ষিত, হয়তো আমার মনে হয়, যেহেতু আমি বলতে পারবো না, তোমার বক্তব্য অনুযায়ী। তো এটা হলো কথা। আর একটা হচ্ছে, আর একটা কী লিখেছিল হাতের, হ্যাঁ হাতের, আমার হাতে এখনও পর্যন্ত কিচ্ছু আমি পরতে পারিনি, কারণ আমার প্রচুর ব্যথা, আমার হাত পুরো ফাঁকা আছে। এমনকি আমি নোজ রিংটা পরেছিলাম, সেই নোজ রিংটাও, যখন তুমি এমআরআই করবে না, তোমার গায়ের মধ্যে কোনো মেটালের জিনিস কোনো কিছু থাকা যাবে না, কোনো কিছু থাকা যায় না, ওটা পুরোপুরি মানে রেস্ট্রিকশন আছে। সেটা তুমি শুধু 1% জন্য না, এটা এই নিয়মটা সবার জন্য, ঠিক আছে, ওইটা সবার জন্য। আর আমার যেহেতু প্রবলেম আছে না, যাদের অ্যাকচুয়ালি প্রবলেম থাকে তাদেরকে যখন ওই মেশিনটার মধ্যে দেওয়া হয় না, তাদের ওই পুরো নার্ভগুলো না অ্যাক্টিভ হয়ে যায়। যেগুলো স্লো চলে, জল পড়ছে, যেগুলো স্লো চলে সেই নার্ভগুলো না অ্যাক্টিভ হয়ে যায়। আর যখন এটা অ্যাক্টিভ হয়ে যায় না, মানে যখন নার্ভগুলো, আমার যেহেতু নার্ভগুলো এখন স্লো চলার জন্যই আমাকে আমার মেডিসিনগুলো খেতে হচ্ছে, কারণ আমার বহু সমস্যা আছে, হ্যাঁ, তো অনেক সমস্যা, কত সমস্যার কথা বলবো, প্রচুর। তো আর হ্যাঁ, চেন্নাই না গেলে সমস্যাগুলো সত্যি আমি জানতে পারতাম না। আমার কাছে এখনও শিলিগুড়ির রিপোর্টগুলো আছে, সব রিপোর্টগুলো আমার কাছে এখনও রাখা আছে। হ্যাঁ, তো আমি মিশনেও দেখানো হয়েছে, যতজন ডক্টরকে আমি দেখিয়েছি এখনও পর্যন্ত। প্রথম কথা, কোনো ডক্টর, মানে যেগুলো অ্যাকচুয়ালি বড় হসপিটাল হবে, তারা কারোর ডক্টরের রিপোর্ট দেখে তোমাকে মেডিসিন দেবে না, তারা আবার নতুন করে রিপোর্ট, যেমন মিশনে জিনিসটা দেখেছি, চেন্নাইতে নেয়ই না, চেন্নাইতে বাদই দাও, চেন্নাইয়ে সব নতুন করে আমাকে রিপোর্ট করাতে হয়েছিল, A to Z, পায়ের নখ থেকে, যতক্ষণ না ওরা রোগটাকে মানে ধরতে পেরেছে ততক্ষণ আমাকে টেস্ট করে যেতে হয়েছে, একটার পর একটা টেস্ট আমাকে করে যেতেই হয়েছে। লাস্টে সমস্যা দেখা দিয়েছে এইখানে, এই জায়গায় সমস্যাটা আমার দেখা দিয়েছিল। তো আমার যখন মানে যতজন ডক্টরকে, সব ডক্টর বলছে এইগুলোতে যাবেন না, এই রিপোর্টগুলো কোনো কাজের না, আমাকে বলেছিল। কিন্তু সব থেকে ভালো জায়গা থেকে কিন্তু আমার টেস্টগুলো করানো হয়েছিল সেই মুহূর্তে। প্রায় 15-16 মতো খরচা হয়েছিল, 15-16 হাজার টাকার মতো। তো 15-16 হাজার টাকা চারটিখানি কথা না, তো মানে ওগুলো এখন কাজই না, মানে ওগুলোকে ছিঁড়ে জলে গুলে শুধু খাওয়া, আর কিছু না, ওগুলো কোনো কাজেরই না। তো এই হলো ব্যাপার। আর এটা সব জায়গাতেই একটা রুলস আছে, আমি জানি না, কারণ আমি ডক্টর শান্তনু দাস ময়ূর হসপিটালে, হুমায়ুন কবির, তারপরে আরও অনেক ডক্টর, কত নাম নেবো বলো, ডক্টর হুমায়ুন কবির, ডক্টর শান্তনু দাসকে আমি দেখিয়েছি। হুমায়ুন কবির আমার মায়ের ডক্টর, আর ডক্টর শান্তনু দাসও আমার মাকে চেক আপ করে, মাকে খুব ভালো করে চেনে, বাবাকে মাকে, সরি হাঁচিটাও করতে পারছি না। তারপরে আরও কি নাম, ডক্টর পরিধ, নামগুলো মনে থাকে না, এটাই হচ্ছে আমার সময়। ডক্টর পরিধি না পাড়ার কি একটা নাম, সরি, আমার মনে থাকে না, জানো, আমার নাম মনে থাকে না, এটাই হচ্ছে সমস্যা। আমার সাথে মিশনে গেছিলাম সেদিনকে, কজনের সাথে দেখা হয়েছে, তাদের কাছ থেকে নাম জিজ্ঞেস করলাম, কিন্তু আমি তাদের নাম ভুলে গেছি, এটাই হলো বড় ব্যাপার। তো যাই হোক, অনেক ডক্টরকে চেনা আছে। তো তারপরে কি, ওখানে আমার অনেক বন্ধুরাও কাজ করে, সব থেকে বড় কথা। তো তাদের কাছ থেকে মোটামুটি দেখো, আমি প্রথম কথা আজ পর্যন্ত হেল্প চাই না, আমি হেল্প করতে বলি না, আমি বলি দেখ, যদি কোনোদিন কোনো কিছু হেল্প চাওয়ার হয়, আমি দেখ যদি পারিস তাহলে কর, কোনো জোর নেই, আমি শুধু আমার সমস্যাটা বলি, তুই কি পারবি, আমি জিজ্ঞেস করি, যদি বলি যে হ্যাঁ, ও যদি বলে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু কাউকে জোর করে হ্যাঁ কোনো কিছু আমি কোনোদিন আজ পর্যন্ত করাইও নি, আর করানো আমার প্রয়োজন বোধও মনে করি না। কারণ শোনো, আমি কাকে কতটুকু সাহায্য করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, হ্যাঁ, কিন্তু এই সাহায্য করার পর তারপরে তাকে নিয়ে, মানে আমার দিক থেকে আমি বলছি, আমি সাহায্য করার পর তাকে নিয়ে আমি বদনাম করব, অত ছোট মন মানসিকতা আমার অন্তত না, এটুকু আমি বলতে পারি। অত ছোট আমি হেল্প করেছি, প্রচুর হেল্প করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও
কোথাও শুনতে পারবে না। ওকে হেল্পটা করার পর আমি অন্য কাউকে বলেছি, ভাই আমি তোকে হেল্প করেছি, জানিস তো ওকে আমি হেল্প করেছি, এত করেছি, এ করেছি, হ্যাঁ। তারপরে সবার কাছ থেকে না হলে কিছু কিছু মানুষের কাছ থেকে আমি ধাক্কাও খেয়েছি, হেল্প করার পর। তা বলে ওর কাছ থেকে ধাক্কা পেয়েছি বলে আমি অন্যর কাছে গিয়ে নালিশ করতে গেছি, জানিস ও এইরকম করলাম ওর জন্য, এই করেছে না। ওই তো বললাম আমার অত ছোট মানসিকতা আমার নেই। তো এই হলো ব্যাপার। তো তোমাদেরকে যেটা বলছিলাম, আমার তো কথা বলতে বলতে আমি ভুলে যাই কোন কথাটার মধ্যে কথা বলছিলাম আর কোন কথাটা বলছিলাম না। তো যেটা বলছিলাম যে কমেন্টগুলো একটু দেখে করো, আগে ভিডিওটা দেখে নিও, তারপরে নিজেদের মতামতটা জানিও। হ্যাঁ, ভিডিও না দেখে মতামত জানো না। একজন আবার দেখলাম যে এটা মিশন হসপিটাল না লিখেছো, একটু যেও মিশন হসপিটালটা ঘুরে এসো। কারণ আমি সেই 2007 থেকে মিশন হসপিটাল ঘর করছি আমার মাকে নিয়ে। 2007 থেকে 2004 মনে হয় মিশন হসপিটাল খুলেছে, আর 2007 আমার মায়ের অপারেশন হয়েছে। সেই অপারেশন ওই তখন থেকে আমি মিশন হসপিটাল আসা যাওয়া করছি, ঠিক আছে। শুধু মিশন হসপিটাল না, ডিএসপি, দুর্গাপুর ডিএসপি যেটা ছিল সেটাও, ঠিক আছে। আর বাকি কোনো হসপিটাল আমি সত্যি কথা মিশন আর ডিএসপি আগে বাবা দেখাতো মাকে, আর ডিএসপিতে বাকি আরও অনেকেই ভর্তি হয়েছিল। তো এটুকু আমি বলতে পারি। তো দেখো ভিডিওটা, তারপরে মতামত দিও, ঠিক আছে।